ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর তলে আছেন। আমরা বলেছিলাম যে নির্ভয় হোক আগামীর দিনগুলি এবং ভয় থাকুক শুধুমাত্র ভূত.com এর ভয়ের রাজ্যে। আমরা এখনো তাই বলছি। আমি সবসময় ভালো থাকি, সবসময় ভালোর দলে। আশা করছি আপনিও ভালো আছেন, ভালোর দলে আছেন। সবসময় ভালোর দলেই থাকতে চাই। আমি একটা জিনিস আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে অনেক দিনের পুরনো বন্ধু, অনেক আত্মীয় স্বজন, তাদের সাথে আমরা নানান রকম দ্বন্দ্বে জড়িয়ে পড়ছি। আমার মনে হয় যে একটু সময় পরে সবকিছু ঠিক হয়ে যাবে এবং আমরা যেটা করতে পারি, সত্যি আমরা যদি দেশপ্রেমিক হই, দেশের জন্য যদি কিছু করতে চাই, তাহলে এত যুক্তি তর্ক এই সমস্ত কিছুতে না গিয়ে নিজের কাজটা করে ফেলা ভালো। আমরা যে সময়টা তর্কের পেছনে সময় দিচ্ছি, যে সময়টা আমরা মানে কি বলবো, যে ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে সঠিক বা বেঠিক খবর খুঁজতে ব্যস্ত, সেই সময়টা আমরা যদি একটু পড়াশোনায় মন দেই, মানে পড়াশোনা বলতে শুধুমাত্র আমি পাঠ্যপুস্তকের পড়াশোনার কথা বলছি না, যদি পৃথিবীটাকে, দেশটাকে, আমাদের সমাজটাকে আর একটু ভালোভাবে জানি, আর একটু ভালোভাবে বোঝার চেষ্টা করি, তাহলে আমার মনে হয় আমাদের সামনের দিনগুলো সুন্দর হবে। একই সাথে নিজের কাজটা করা, এবং নিজের কাজ করলে দেশ এমনিতে এগিয়ে যাবে। আমার যে কাজ, সেই কাজ আমি ঠিকভাবে করতে পারি, তাহলে দেখবো যে সামনের সময়গুলো শুধুই আমাদের হবে। মানে যার যে অবস্থা আমরা দেখেছি, যে মাঝখানে আমাদের দেশের অবস্থা আমরা দেখেছি যে প্রত্যেকটা মানুষ আমাদের জন্য জরুরি। যিনি পথে ঘাটে কাজ করছেন তিনি যেমন জরুরি, যিনি ঠান্ডা এসি রুমে কাজ করছেন তিনিও আমাদের জন্য জরুরি। প্রত্যেকটা মানুষ যদি তার জায়গা থেকে নিজের কাজটা করে ফেলি আমরা, তাহলে আমাদেরকে আর কেউ থামিয়ে রাখতে পারবে না। তো আমার মনে হয় যে সব কিছুর অবসান হোক, সমস্ত দ্বন্দ্বের, সমস্ত তর্কে আমরা মন দিয়ে কাজ শুরু করি, আমাদের কাজটা আমরা করি। আমি জানি যে আপনারা সবাই কাজ করছেন এবং সবাই চেষ্টা করছেন। আমি শুধুমাত্র তাদের জন্য এই কথাটি বলছি যারা এখনো ভাবছেন যে শুরু করব, কিভাবে শুরু করব, বা আরেকটু কিভাবে ভালো করা যায়। আপনার কাজটা করুন। আপনার কাজটি আপনি যত দ্রুত সম্পূর্ণ করতে পারবেন, যত বেশি দক্ষতা অর্জন করতে পারবেন আপনার নিজের কাজে, তত বেশি আপনি মানুষের জন্য, আপনার দেশের জন্য কাজে আসতে পারবেন। আমরা আমাদের প্রথম ঘটনায় চলে যাবো। এই সমস্ত কথা থাক, আমরা শুরুতেই বলি আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে russell.com। আমি জানি যে আমার কাছ থেকে আপনারা আসলে এই ধরনের কথা শুনতে চান না। আমিও বলতে চাই না, আমি খুব সাধারণ একজন মানুষ, আমি খুবই কম বুঝি, খুবই অল্প বুঝি, এবং আমি কোনো কিছুর আগেও নেই, পিছনেও নেই। তো মানে আমার এই সমস্ত জিনিসপত্র আসলেই খুব অস্বাভাবিক লাগবে আপনাদের কাছে। তারপরে আমরা যেহেতু একটা পরিবারের অংশ, তাই আমি আমার জায়গা থেকে একটা কথাই জানালাম, যেটা আমার রিকোয়েস্ট, আসুন নিজের কাজ রাখতে। যাই হোক, আমরা চলে যাবো আমাদের প্রথম ঘটনায়। প্রথম ঘটনাটি যেটি, যে হচ্ছে একটা ইমেল, সেই ইমেলটাই আমি আপনাদেরকে পড়ে শোনাতে চাই। আশা করছি ইমেলটি আপনাদের ভালো লাগবে। সত্য ঘটনা শুরুতে লেখা আছে, এবং এই ঘটনাটি পাঠানো হয়েছে আমাকে বেশ আগে। আজ যেভাবে লিখছেন সেভাবে আমি পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম ভাইয়া, নিশ্চয়ই আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমি ভূত FM 2015-তে শেষ শুনি, এরপর আর শোনা হয়ে ওঠেনি। ঘটনাটি শেয়ার করছি এবং ঘটনার লোকেশন প্লাস কার সাথে ঘটেছে এই সব বিষয় বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। ঘটনাটি 2015 সালের জানুয়ারি মাসে। তখন প্রচন্ড শীত। আমি বগুড়া ব্যাটালিয়ন কলেজে পড়তাম, সায়েন্স বিভাগে। আমি প্রথমে কলেজের পাশেই থাকতাম 2014-তে নিশিন্দারা উপশহরে। পরে আমার এক ক্লাসমেটের কথায় বৃন্দাবন পাড়া নামক একটা জায়গায় একটা মেসে উঠি। অবশ্য ওঠার আগেও আমাকে বলেছিল, বন্ধু দেখ, জায়গাটা কিন্তু খুব ভালো না, আর সেই কবরস্থান, রুম প্রতি একজন, তুই থাকতে পারবি? আর আমাদের কলেজে যাওয়ার পথটাও কিন্তু কবরস্থানের পাশ দিয়ে। আমরা মোটামুটি সবাই জানি কবরস্থান জায়গাটা বেশ নিরাপদ, কিন্তু ওইখানের ওইটা বেশ মর্মান্তিক। ওখানে নাকি এর আগেও অনেক ঘটনা ঘটেছে। আমি বললাম, দেখ, আমরা মুসলিম, আর আমরা পড়াশোনার জন্য যাব, ওইসব নিয়ে মাথা ঘামানোর সময় নেই। আর তাছাড়া 5 ওয়াক্ত নামাজ পড়ি, সমস্যা হবে না ইনশাল্লাহ। ও বলল, ঠিক আছে, চলে আয়।
তো আমি উঠে পড়লাম মেসে। বেশ কয়েক মাস ভালোভাবেই ছিলাম। ওখানকার ছোট বড় সব ভাইদের সাথেই বেশ ভালো মানিয়ে নিয়েছিলাম। তো মূল কথায় আসি, আমি যে মেসে থাকতাম ওইটা অনেক বড়। ওইটা ব্লক সিস্টেমে এ থেকে ই পর্যন্ত। আমি ইতে থাকতাম, আর যে ছেলের ঘটনা ও ডিতে থাকতো। আমরা একসাথে নামাজ পড়তাম। ও আমাদের কলেজে 10ম শ্রেণীতে পড়ত। ছেলেটা অনেক ভালো আর নরম স্বভাবের। তো একদিন সন্ধ্যায় মাগরিবের নামাজের পর ছেলেটা মেসে ঢোকে। আমি তখন বাইরেই ছিলাম প্রাইভেটের জন্য। তো যখন রাতে আমি মেসে ঢুকি তখন ডি ব্লক থেকে চিৎকারের আওয়াজ পাই। অসম্ভব জোরে চিৎকার হচ্ছিল, আর কোরআন তেলাওয়াতের শব্দ পাচ্ছিল। কে যেন কোরআন তেলাওয়াতের আওয়াজ পেয়ে জোরে জোরে হুঙ্কার দিচ্ছিল। আমি আর আমার ওই ফ্রেন্ড যে আমাকে মেসে ওঠায় জিজ্ঞেস করলাম, কার কি হয়েছে? ও বলল, রনির সমস্যা হয়েছে। ও আজকে সন্ধ্যা থেকে ভীষণ অসুস্থ, সবার সাথে অস্বাভাবিক আচরণ করছিল। পরে রুমে গিয়ে দরজা বন্ধ করেছে তো করেছেই, আর খোলেনি। সবাই ভীষণ চিন্তায় পড়ে যায়। অনেকবার ডাকাডাকি করেছে কিন্তু খোলেনি। পরে বাধ্য হয়ে মালিকের আদেশে দরজা ভাঙা হয়। ভেতরে যে অবস্থা ছিল তা দেখার জন্য কেউই প্রস্তুত ছিল না। ছেলেটা তার বিছানার নিচে ঢুকেছিল, শরীর নগ্ন ছিল আর কাতরাচ্ছিল, আর বলছিল, আমাকে স্পর্শ করতে আসিস না, আমি কিন্তু কাউকে ছাড়বো না। একটা কথাই বারবার বলছিল। সবাই জোরপূর্বক বিছানার নিচ থেকে ওকে টেনে আনে। ওর চোখ লাল বর্ণের হয়েছিল আর পুরো মুখ নীল বর্ণের হয়েছিল। সবাই অনেক ঘাবড়ে যায়। পরে বাইরের ওই এলাকায় কিছু বড় ভাইদের ডেকে নিয়ে আসে। তো ওনারা দেখে ব্যাপারটা খানিকটা বুঝতে পারে। ওনারা বলে যে, তোমাদের মধ্যে কয়েকজন ছেলে তাড়াতাড়ি বাইরে কোনো মসজিদের হুজুরকে নিয়ে আসো। পরে ওরা আমাদের একজনকে নিয়ে আসে। তখন হুজুর ব্যাপারটি জেনে এসে ছেলেটিকে দেখে, আর করার আগেই বলে, এর ওপরে বিভৎস পরীর আসর পড়েছে। তখন তিনি বিষয়টা তদারকির জন্য কোরআন তেলাওয়াত করে ছেলেটাকে বাঁচানোর চেষ্টা করে। কিন্তু যখনই উনি কোনো সূরা পাঠ করেন তখন ও জোরে জোরে চিৎকার করে, আর যারা ওকে ধরে রাখে তাদেরকে ছিটকে ফেলে দেয় আর অস্বাভাবিকভাবে হাসে। হুজুর বললেন, দেখো, ওকে এভাবে এই পরীর আসর থেকে বের করা সম্ভব না। ওকে আমার চেনা একজনকে দেখাতে হবে। উনি এই বিষয়গুলো খুব দ্রুত ঠিক করতে পারেন। কিন্তু উনি এখানকার নন, উনি বগুড়ার বাইরে থাকেন। ওনাকে ডাকতে হবে। এই বলে তিনি চলে যান। ঠিক সেই মুহূর্তে আমি মেসে প্রবেশ করি। তখন আনুমানিক রাত 8টা থেকে 9টা বাজে। আপনারা বিশ্বাস করবেন না, ও ওর বিছানা থেকে লাফ দিয়ে ঘরের ওপরের সিলিং এর সাথে ধাক্কা খায়, জানালার দরজায় প্রচন্ডভাবে আঘাত করে। ছেলেটা খুবই রোগাটে ছিল, কিন্তু ওর কার্যকলাপ একেবারে অস্বাভাবিক ছিল। পরে আমরা সিদ্ধান্ত নেই ওর পরিবারকে জানাবো ব্যাপারটা। ওর বড় ভাইয়ের নাম্বার ছিল, তখন ওনাকে ফোন দেয়া হয়। ছেলেটা বাসা বগুড়া থেকে একটু বাইরে, সম্ভবত কালাই নামক একটা জায়গায়। ওনার আসতে একটু দেরি হয়। তখন রাত প্রায় 12টা বাজে। আমরা সেদিন পুরো সব ব্লকের যত মেম্বার ছিলাম কেউই ঘুমাতে পারেনি, সারা রাত জাগা। ছেলেটা ওইসব কার্যকলাপ করতে করতে একসময় হঠাৎ অজ্ঞান হয়ে যায়। তখন আমরা ওকে শুইয়ে রাখি। তারপর ওর ভাই আসে। তখন আনুমানিক রাতে 2টা। আমরা ফিরে বলি। উনি সব শুনে খুবই নিস্তব্ধ হয়ে পড়েন। আমরা ওনাকে বলি, ভাইয়া, ও তো জ্ঞান হারিয়ে ফেলেছে, আর এখন অনেক রাত হয়েছে, যা দেখার কাল দেখা যাবে। আমরা সবাই যে যার ব্লকে গিয়ে শুয়ে পড়ি। কিন্তু ঠিক 4টার দিকে ও আবার চিৎকার চেঁচামেচি শুরু করে। আমরাও ঘাবড়ে যাই, এত রাতে কি করব আমরা। পরে ভাবলাম এইসব ভেবে আর লাভ নেই, ওই হুজুরটা আসলে তখনই ওর একটা ব্যবস্থা করা যাবে। পরের দিন সকালে আমরা ওর রুমে গেলাম। গিয়ে দেখলাম ও মেঝেতে উপুর হয়ে শুয়ে আছে, কিন্তু ওর শরীরে বিন্দুমাত্র শক্তি ছিল না, কারণ সে গতকাল কিছুই খায়নি। ওর হালকা জ্বরও ছিল, আর মাথাটা প্রচন্ড হারে গরম ছিল। আমরা আর দেরি না করে সেই হুজুরের বাড়িতে গেলাম, যিনি গতকাল এসেছিলেন। খোঁজ নেয়ার জন্য যে অন্য যে হুজুরের কথা তিনি বলেছিলেন তার কাছে গিয়েছিলেন কিনা। উনি বললেন তিনি গিয়েছিলেন, এবং যাওয়ার পরপরই উনি কিছু বলার আগেই তাকে দেখে বলেন, তুমি চিন্তা করিও না, আমি ব্যাপারটা দেখছি, আর আমি কালকে সন্ধ্যার দিকে ওইখানে যাব। কিন্তু তোমরা ওই ছেলের, রনির, যাকে পোজেস্ট করেছে, সামনে আমার বিষয় নিয়ে কোনো কথা বলবে না। আমরা ওখানে আসছি। ও জানতে পারলে ওর পরই আরো বেশি ক্ষতি করবে। তো আমরা কথাটা শুনে চলে আসলাম। তখন সন্ধে প্রায় ঘনিয়ে এসেছে। হুজুর ইশার নামাজ পড়ে ওই হুজুরকে সাথে নিয়ে আসলেন। তিনি মেসে ঢোকা মাত্রই রনি চোখ খোলে।
ওর চেহারা দেখে আমরা হতবিহ্বল হয়ে পড়ি। পুরো চোখ লাল বর্ণের, আর মুখমণ্ডল নীল, আর ঠোঁট কুচকুচে কালো। ও বলতে থাকে, ওই লোকটি কেন এখানে এসেছে? ওকে চলে যেতে বল তোরা, তা না হলে আমি এই ছেড়ে আরো বেশি নাজেহাল অবস্থা করব। এই বলার সাথে সাথে ও আবার জ্ঞান হারিয়ে ফেলে। হুজুর এসে আমাদেরকে বলে, তোমাদের মধ্যে কোনো দুইজন আসো আমার সাথে রুমের মধ্যে, একটু শক্ত করে ধরে রাখো আর একটি গ্লাসে পানি দাও। তখন আমরা ওনাকে পানি দিলাম। উনি গ্লাসে কিছু কোরআনের আয়াত পড়ে ফোঁ দিলেন। আমি আর রনির বড় ভাই এই দুইজন ওকে নিয়ে রুমে প্রবেশ করি। বাকিরা কেউ অবশ্য আসতে চাইছিল না। আমাদের পেছন পেছন হুজুর প্রবেশ করেন। তারপর হুজুর বলেন রুমটা অন্ধকার করার জন্য। আমরা তার কথা মতো তাই করলাম। মোমবাতি জ্বালিয়ে দেয়া হলো। এরপর শুরু হলো পরীর সাথে হুজুরের কথোপকথন। হুজুর লুকাইয়া শুরু করলেন। 2 মিনিটের মধ্যেই আবার জ্ঞান ফিরে ও ছটফট করতে থাকে। আমরা ওকে শক্ত করে ধরে রাখি। রনি তখন বলে, তোমাদের যা করবার করো, কিন্তু আমি নাছোড় বান্দা। এই ছেলে যে ভুল করেছে, এইটার বিহিত থেকে করতেই হবে। হুজুর তখন বলে, কি করেছে ছেলেটা? ও তখন চুপচাপ ওনার দিকে তাকিয়ে থাকে, কিছুই বলে না, শুধু রাগান্বিত চেহারায় হাসতে থাকে। তখন হুজুর গ্লাস থেকে কিছুটা পানির ফোঁটা হাতে নিয়ে ওর মুখে মারা মাত্রই ও চিৎকার করে ওঠে এবং এমন ভাবে আমাদের ধাক্কা দেয় আমরাও আটকে রাখতে পারি না। দুইজন দুই দিকে ছিটকে পড়ি। তখন ডিরেক্ট গলায় হাত দিয়ে সে আত্মহননের চেষ্টা করে। আমরা ওকে 2 দিক থেকে টেনে সরাতে চাই, কিন্তু পারি না। হুজুর আইডল করছে আর দোয়া ইউজ করতে থাকেন আর হাত দিয়ে ওকে সরাতে থাকেন। ও একটু পরে নিস্তব্ধ হয়ে যায়। আরো পরে আমরা রশি দিয়ে ওকে চেয়ারের সাথে বেঁধে ফেলি। হুজুর বলে, তোমরা এখন বাইরে যাও। আমরা বের হয়ে আসি। প্রায় 2 থেকে আড়াই ঘন্টা পর হুজুর বাইরে এসে বলেন, ওকে আছে কিছু খেতে দিও না। ও গতকাল বিকেলে গোরস্থানের একটা জায়গায় পা দিয়ে কোনো একটা জিনিস ছিটকে ফেলে দেয়। হয়তো সেইটা ওর সামনের দিকে ছিল, ও খেয়াল করেনি। আর ওখানেই ওই পরীটা ছিল, যেটা ওই পরীটার মোটেও ভালো লাগেনি। সেই জন্যই ওকে পজেস্ট করেছে। আর এই জায়গাটা কোন জায়গা সেটা গোপনীয় থাক। আর ও, আমি আর রনির বড় ভাই ওখানে থাকার কারণে কিছু বলছিল না। তোমরা যাওয়ার পরে আমাকে সবকিছু পরিষ্কার ভাবেই বলে। তারপর হুজুর চলে যায়। পরে আমরা সবাই রুমে ঢুকি, দেখি ও বিছানায় জ্বরে কাতরাচ্ছে। আমাদেরকে আর ওর বড় ভাইকে দেখে ও ভীষণ ঘাবড়ে যায়। এত মানুষ এখানে, কি হয়েছিল? আমরা আর কিছু না বলে ওকে খাইয়ে দেই। খেয়ে জ্বরের ওষুধ খেয়ে ও ঘুমিয়ে যায়। পরের দিন ও আল্লাহর রহমতে সুস্থ হয়। ওই ঘটনার পর আমরা গোরস্থানের ওই রাস্তা দিয়ে যাওয়া আসা বন্ধ করে দিয়েছিলাম, আর কেউ ওদিকে যেতাম না। তো ঘটনাটি কেমন ছিল অবশ্যই জানাবেন। আর এটা পুরোপুরি সত্য ঘটনা, যার কারণে হয়তো খুব বেশি টুইস্ট নেই, কিন্তু আশা করি আপনাদের ভালো লাগবে ঘটনাটি। অনেকের ঘটনার সাথে মিলেও যেতে পারে। বগুড়া যারা আছেন লিসনার্স, সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা। আর যারা আছেন দেশের বিভিন্ন প্রান্তে, তাদেরকেও অনেক ভালোবাসা ও শ্রদ্ধা। আমি অনেকে ব্যস্ত থাকি কাজের প্রেসারে, যার কারণে আর শুনতে পারি না ভূত এফএম। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। অনেক অনেক শুভকামনা ভূত.com এর প্রতি। আল্লাহ হাফিজ। এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার স্টোরির জন্য আমরা অনেক ধন্যবাদ জানাই। আশা করছি এই ঘটনাটি আপনাদেরও ভালো লেগেছে।